হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি সৈকত দাস, আর আজ আমরা শুরু করতে চলেছি তোদের মাধ্যমিকের জন্য খুব 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 দরকারি 36 নম্বরের প্রিপারেশন সিরিজের চতুর্থ ভিডিও। এই সিরিজটা তুই পুরো দেখে নিতে পারলে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের গ্রুপ এ এবং গ্রুপ বি এর শর্ট কোয়েশ্চেন্স তোর হাতের মুঠোয়। বাজারে অ্যাভেলেবেল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড টেস্ট পেপার এবং মাধ্যমিকের প্রশ্ন থেকে খুব ভালো ভালো সেটগুলোকে তুলে আমি আমার প্রত্যেকটা ভিডিও করছি, যেগুলো দেখে নিলেই তোর 36 নম্বর কিন্তু ডান। এর বাইরে কোনো প্রশ্ন তোর পরীক্ষায় আসবে না, তবে তার জন্য একটিও ভিডিও কিন্তু মিস করা যাবে না। প্রত্যেকটা ভিডিওতে শর্ট কোয়েশ্চেন্সগুলোকে খুব ডিটেলসে আমি বোঝাচ্ছি, যার ফলে তোর প্রিপারেশন যদি অতটাও ভালো না থাকে, তুই রেগুলারলি ভিডিওগুলোকে দেখে তোর প্রিপারেশনটাকে অনেকটা ভালো করতে পারবি। আর যাদের প্রিপারেশনটা অনেক ভালো, তারাও কিন্তু আস্তে আস্তে 100 নম্বরের দিকে এগিয়ে যেতে থাকবি। এই ভিডিওগুলোর পাশাপাশি আমি কিন্তু পর্ষদের টেস্ট পেপারের সব এসিকিউ তোদেরকে করিয়ে দেবো। কিভাবে করাবো, কবে করাবো, কি ভিডিও আসবে, সেগুলো সব কিন্তু এই ক্লাসটা করাতে করাতে বলবো। এই সিরিজটা আমি দেখলাম অনেক ছেলেমেয়ের কিন্তু পছন্দ হয়েছে, তাই অনেক অনেক থ্যাংক ইউ তোদের সবাইকে। তোরা কিন্তু না থাকলে আমার হয়তো এই চ্যানেলটা এতটা গ্রো করতে পারতোই না, এবং তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আমি মানে মন থেকে বলছি কথাটা। আর অবশ্যই এই ভিডিওগুলোকে কিন্তু অনেক অনেক শেয়ার করিস বন্ধুদের সাথে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস। চল আর তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন বলেছে, যে গ্যাসটির বিশ্ব উষ্ণায়নে কোনো প্রভাব নেই সেটি হচ্ছে, দেখ এখন তোরা প্রত্যেকেই জেনে গেছিস যেটা নাইট্রোজেন অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখি, বলেছে 1 পাস্কাল ইকুয়াল টু কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, ভালো করে মন দিয়ে শুনে রাখ যে 1 পাস্কাল ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 নিউটন পার মিটার স্কোয়ার। এখন ব্যাপারটা একটু ভালো করে দেখলে তুই করতে পারবি। 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। আর ভালো করে দেখ, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, মানে 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এখানটায় কি আছে দেখ, মিটার স্কোয়ার আছে, তার মানে 1 মিটার ইন্টু 1 মিটার আছে। আচ্ছা, একটা মিটার থেকে হয়ে গেল 100 সেন্টিমিটার, আবার আরেকটা মিটার থেকেও হয়ে গেল 100 সেন্টিমিটার। তাহলে কি হয়ে গেল বল, 10⁻, দুটো দুটো চারটে, মানে 10⁻4 সেন্টিমিটার স্কোয়ার। বলো প্রত্যেকে বুঝেছো? তাহলে এইখানটায় আমি 10⁵ এর তলায় এই মিটার স্কোয়ার থেকে কি লিখবো, 10⁻4 সেন্টিমিটার স্কোয়ার। আশা করবো ক্লিয়ার। এবার দেখ, 10⁻4 দিয়ে 10⁵ কাটলো, থাকলো কত বল, 10। 10 ডাইন পার সেমি স্কোয়ার। খুব ভালো একটা প্রশ্ন, পরীক্ষাতে দেওয়ার মতো। নেক্সট প্রশ্ন বলেছে, 75 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ভর কতটা হ্রাস পাবে। এই হ্রাস পাবে রিলেটেড প্রশ্নগুলো যখনই তোমাকে পরীক্ষাতে দেবে, মাথায় রাখবে এইটাকে উত্তপ্ত করে নিশ্চয়ই কোনো একটা গ্যাস উৎপন্ন হয়েছিল, যে গ্যাসটা কিন্তু পালিয়ে গেছে, সুতরাং ভরটা হ্রাস পেয়ে গেছে। তো একটুখানি বিক্রিয়াটা করে দেখি। দেখ, ক্যালসিয়াম কার্বনেট বলুক কি যে কোনো কার্বনেট বলুক, সবসময় খেয়াল রাখবি কার্বনেটদের উত্তপ্ত করলে এই CO3 পার্টটা ভেঙে গিয়ে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই যে অক্সিজেন যেটা আছে, এই ও পার্টটা, এটা ক্যালসিয়াম দ্বারা অধিকৃত হয় এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। এর সাথে কি উৎপন্ন হয় বল, এই যে বলে দিলাম কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা গ্যাস রূপে বেরিয়ে যায় বলেই কিন্তু ভরটা হ্রাস পেয়ে যায়। এইবার একটুখানি মন দিয়ে দেখ, আমি এই জায়গাটা একটুখানি মুছি, ক্যালকুলেশনটা করি। ক্যালসিয়াম কার্বনেটের যদি তুই আণবিক ভরটা বের করিস, তাহলে ক্যালসিয়ামের জন্য 40, কার্বনের জন্য 12, আর অক্সিজেনের জন্য দেখ 16। কটা অক্সিজেন আছে, 3টে। তাহলে গুণটা কর একটুখানি আর যোগটা কর, তাহলে 40 + 12 প্লাস দেখতে পাচ্ছিস তুই 48। 40 40 80, আর 8 88, আর 10 98, আর 2 কত হয়ে গেল বল, 100 গ্রাম হয়ে গেল। এইবার তুই একটুখানি কার্বন ডাই অক্সাইডটাকে যদি দেখিস, তাহলে সেটার কত বল, 44 গ্রাম। আচ্ছা, তুই তো এবার ভালো করেই জানছিস যে যদি আমরা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি, তো সেখান থেকে আমরা ভরের হ্রাস কতটা দেখতে পাবো, 44 গ্রাম। কারণ 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে পাওয়া যায়। তাহলে এইটা তো দেখ পালিয়ে যাবে, তাহলে এটাই তো ভরের হ্রাস। তাহলে 100 গ্রামকে উত্তপ্ত করলে ভরের হ্রাস 44 গ্রাম। তাহলে 75 গ্রামকে উত্তপ্ত করলে ভরের হ্রাস কতটা হবে না, 75 ইন্টু 44 ডিভাইডেড বাই, আমি 44টা একটু ঠিক করে লিখি, ডিভাইডেড বাই 100। এইবার একটুখানি মন দিয়ে দেখো, 25 দিয়ে কাটো, 25 দিয়ে 3 25 75 হয়ে যাবে, 4 25 100 হয়ে যাবে, 4 দিয়ে 44 কাটলে 11। অ্যান্সার হয়ে গেল কিন্তু দেখো 33 গ্রাম। আশা করছি বোঝা গেছে কোথায় আছে 33, এই যে 33। চলো নেক্সট প্রশ্ন দেখি। বলেছে তাপীয় রোধের রাশিমালা কোনটা হবে। দেখো তোমরা পড়ে এসছো, তাপীয় রোধের রাশিমালা হচ্ছে D/K
এখানটা ডিটাকে বেদটাকে এল দিয়ে লিখেছে, তাহলে L/K ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট বলে কোনো মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? আমরা জানি প্রতিসরাঙ্ক ইকুয়াল টু C/V, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যেই মাধ্যমের আমরা প্রতিসরাঙ্ক করছি সেই মাধ্যমে আলোর বেগ। এখন দেখতেই পাচ্ছি শূন্য মাধ্যমে আলোর বেগটা একটা ধ্রুবক রাশি থাকে, তাহলে মিউ এর সাথে এই ভিটা কিন্তু দেখ এরকম ভাবে ব্যস্তানুপাতিক হয়। তার মানে মিউ যদি বাড়ে তাহলে ভি কমবে, ভি যদি বাড়ে তাহলে মিউ কমবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বলেছে আলোর বেগটা বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রতিসরাঙ্ক কি হয়ে যাবে বল? হ্রাস পাবে। নেক্সট প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে কোনো বস্তুকে উত্তর লেন্সের কোথায় রাখলে রৈখিক বিবর্ধন 1-এর বেশি হবে? মারাত্মক একটা প্রশ্ন দিয়েছে। একটুখানি স্লাইডটাকে ছোট করি আর জিনিসটাকে একটু দেখাই কি করে করতে হয়। দেখো, মনে রাখবি প্রথমে এই জিনিসটা বলার জন্য যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন বিষয়টা কি। দেখ, রৈখিক বিবর্ধনকে দুরকম ভাবে সংজ্ঞায়িত করা যায়, তার মধ্যে একটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। এখন একটা জিনিস মন দিয়ে শোন, ধর তোকে আমি বললাম 10/5 লিখতে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল বল? 2। তার মানে তুই বুঝতে পারছিস যে লবটা যদি হরের থেকে বেশি হয় তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু 1 অপেক্ষা বড় হবে। বলো এইটুকু তোমার কাছে ক্লিয়ার? আচ্ছা, যদি আমি তোমাকে বলতাম 5/10 লেখো, তাহলে তোমার অ্যান্সার কত হয়ে যেত বলো? এটা কেটে দেখো 1-এর 2 হতো, তার মানে 0.5 অ্যান্সার হতো। একদম। তাহলে তুই আমাকে একটা কথা বল, যদি লবটা হরের তুলনায় ছোট হয়ে যায় তাহলে এই অ্যান্সারটাও 1-এর থেকে ছোট হয়ে যায়। বলো এইটুকু বুঝতে পেরেছো? তাহলে তোমার উত্তরে জিজ্ঞাসা করেছে যে রৈখিক বিবর্ধন 1-এর বেশি হবে, তার মানে স্বাভাবিক এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা সেটা বস্তুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি হবে। তবেই না প্রতিবিম্বের দৈর্ঘ্যটা যদি বেশি হয় তবেই না রৈখিক বিবর্ধনটা 1 অপেক্ষা বেশি হবে। এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এবার? এইবার একটুখানি মন দিয়ে শোনো। তাহলে আমরা সব বুঝলাম যে লবের ভ্যালু বেশি, রৈখিক বিবর্ধন 1 অপেক্ষা বেশি, কিন্তু কখন সেটা আবার একটু দেখা যাক। দেখ, একটা উত্তর লেন্স আমি একটু আঁকি, চেষ্টা করি। আমি আসলে ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট, এরকম স্টাইলাস দিয়ে আঁকতে তো খুবই সমস্যা হবে, তাও একটু চেষ্টা করছি। মোটামুটি ঠিকঠাকই আছে, কাজ চালিয়ে নেওয়া যাবে। চলো দেখ, মোটামুটি এইখানটা ধর আমি একটা ফোকাস করছি, এখানটা আমি একটা ফোকাস করছি, এখানটা আমি একটা দ্বিগুণ ফোকাস করছি, এখানটা আমি একটা দ্বিগুণ ফোকাস করছি। এবার তুই ভালো করে মন দিয়ে দেখ, আমরা যখন বস্তুটাকে ধর অসীমে রাখছি তখন সেই বস্তুর প্রতিবিম্বটা কোথায় হয় বল? ফোকাসে হয়। এবং তোরা প্রত্যেকেই জানিস যে ফোকাসে যে প্রতিবিম্বটা হয় সেটা অসীমে রাখা বস্তুর তুলনায় কিন্তু অনেকটা ছোট হয়। তাহলে এই কেসটা নিশ্চয়ই নয়, কারণ আমার যে কেসটা সেখানে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বড় হতে হবে। আচ্ছা, আমি এক কাজ করি, বস্তুটাকে অসীম আর 2f এর মাঝে রাখি। আচ্ছা, বস্তুটাকে যদি আমরা অসীম আর 2f এর মাঝে রাখি তাহলে প্রতিবিম্বটা দেখ এক ধাপ সরে যায় এবং সরে গিয়ে দেখ f আর 2f এর মাঝে হয়। তুই এখনো জানিস যে এখনো কিন্তু বস্তুটা প্রতিবিম্বের তুলনায় বড়ই আছে। আচ্ছা, আমি আরেক ধাপ সরাই, বস্তুটাকে 2f এ রাখি, আমি এবার দেখতে পাবো প্রতিবিম্বটাও 2f এ হয়েছে। দেখ, প্রতিবিম্বটাও এক ধাপ সরে গেল। এখন আমরা জানি 2f এ রাখলে বস্তুর দৈর্ঘ্য যা হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য তাই হয়, মানে এইবার বস্তু আর প্রতিবিম্বটা সমান হলো, মানে রৈখিক বিবর্ধন 1 হলো। এইবার যদি আমি বস্তুটাকে আরেক ধাপ সরিয়ে দিই, নিয়ে যদি আমি f আর 2f এর মাঝে রাখি তাহলে প্রতিবিম্বটাও আরেক ধাপ সরবে এবং এখন সে চলে যাবে অসীম আর 2f এর মাঝে। এইবার তুই দেখতে পাচ্ছিস প্রথমে যখন অসীমে বস্তু ছিল প্রতিবিম্ব ছোট ছিল অনেক, আস্তে 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 বস্তু সরে এলো, প্রতিবিম্ব কিন্তু আস্তে 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 বড় হতে থাকলো, 2f এ গিয়ে সমান হলো বস্তুর। যেই 2f থেকে বস্তুটাকে সরিয়ে আমি 2f এবং f এর মাঝে রাখলাম, প্রতিবিম্বটাও 2f থেকে সরে গিয়ে অসীম আর 2f এর মাঝে যখনই বসলো তখনই কিন্তু প্রতিবিম্বটা ফার্স্ট টাইমের জন্য বস্তুর থেকে বড় হলো। তার মানে প্রথম বিবর্ধিত প্রতিবিম্ব তুমি তখনই পাবে যখন বস্তুটা f আর 2f এর মাঝে থাকবে। তাহলে দেখো অপশনের মধ্যে আছে এই যে দেখো ফোকাস আর 2f এর মাঝে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছিস। তাহলে এইবার যদি তোকে প্রশ্ন দেওয়া হয় যে কখন রৈখিক বিবর্ধন 1 অপেক্ষা কম হবে সেটাও তুই পারবি। আচ্ছা, এইটা যদি তোকে দিত বস্তুটাকে ফোকাসে রাখলে সেটা কি হতো? একদম হতো। ফোকাসে রাখলে বস্তু অসীমে হতো, এই প্রতিবিম্ব অসীমে হতো, তখনও তো রৈখিক বিবর্ধন 1 অপেক্ষা বড় হতো। ব্যাপারটা আশা করছি বুঝে গেছিস। নেক্সট
বলেছে 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত। প্রচুর শিখিয়েছি এগুলো, যারা যারা রেগুলার শর্ট কোয়েশ্চেনের ভিডিওগুলোকে ফলো করছিস তারা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে পারবি। আর যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটুখানি লাইকটা করে দে, নিজের দায়িত্বটা একটু পালন করে নে, ঠিক আছে? চলো এইবার দেখি। 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ তোমাকে জিজ্ঞাসা করেছে। আমি পেনটাকে একটু ছোট করি। দেখো দেখো এখানটা কি কি দিয়ে দিয়েছে, ভি দিয়ে দিয়েছে আর পি দিয়ে দিয়েছে। আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, প্রচুর শেখানো হয়েছে এগুলো। তাহলে দেখি একটুখানি আর এর যে ভ্যালুটা বেরোবে সেটা হবে ভি স্কোয়ার বাই পি। ভি এর ভ্যালু দেওয়া রয়েছে দেখো 220 ভোল্ট, তাহলে দুবার লিখে ফেললাম। আর নিচে দেখো যেটা পি এর ভ্যালু আছে সেটা লিখে ফেললি 110, ঠিক আছে? আচ্ছা কেটে দিই, অ্যান্সার হয়ে গেল দেখো 440। এবার যেহেতু রোধ বার করছি এখানে একটা ওমেগা চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 440 ওহম ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট বলেছে নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি হবে। প্রত্যেকেই জানিস, চোখ কান বন্ধ করে এখন লিখে দিতে পারবি যে উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে। নেক্সট প্রশ্ন। আচ্ছা এইটা একটা কিন্তু ভালো প্রশ্ন। বলেছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত নিউক্লিয়ার শক্তি। একটুখানি মন দিয়ে শুনে রাখ, এই ক্যালকুলেশনটা কিন্তু ইদানিং পরীক্ষাতে দিচ্ছে, তাই জন্য একটু লিখে রাখছি। দেখ 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। আমি কিন্তু লিখলাম ইলেকট্রন ভোল্ট। এইবার একটুখানি দেখ 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 10⁻6 ইলেকট্রন ভোল্ট। এইবার দেখ তাহলে 10⁻6 যেমন আছে রাখলাম, নিয়ে 1 ইলেকট্রন ভোল্টের ভ্যালুটা বসিয়ে দিলাম 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। এইবার দেখ তো খেয়াল করে 10⁻6 10⁻⁻19, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 1.602 ইন্টু 10⁻13 জুল। আশা করবো ক্লিয়ার। দেখি অপশন কোথায় আছে, 1.6 ইন্টু 10⁻13, দ্যাটস এ উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করছি প্রত্যেকের ব্যাপারটা কিন্তু এবার বোঝা গেছে। নেক্সট বলেছে আধুনিক পর্যায় সূত্রের ধারণা দিয়েছিলেন মোজলে, হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখি একটুখানি, বলে দিয়েছে N2 অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত। দেখ N2 অণুটা আমি আরো একবার এঁকে দিচ্ছি, অনেকবার করিয়ে দিয়েছি এগুলো। দেখো এখানটা দেখা যাচ্ছে যে এই একটা নিঃসঙ্গ জোড়, এই একটা নিঃসঙ্গ জোড়, ঠিক আছে? আগের প্রশ্নটা যে সেটটা করিয়েছিলাম ভিডিও নাম্বার 3, ওখানে দেখবি বলেছিল টোটাল ইলেকট্রন জোড়ের সংখ্যা কত, এখানে শুধু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় চেয়েছে। তার ফলে যদি তুই প্রত্যেকটা ভিডিওকে পরপর করতে থাকিস তুই কিন্তু এভরি টাইপ অফ কোয়েশ্চেনকে জেনে যাচ্ছিস। তাহলে অ্যান্সার হয়ে যাবে দেখ 2। আশা করবো ক্লিয়ার আছে এটাও। নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। আচ্ছা এইটা কিন্তু একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা যদি আমি তোকে এক্ষুনি দিই তুই এক্ষুনি অ্যান্সার মারবি। ক্যাথোড দিয়েছে না অ্যানোড দিয়েছে, আগে অ্যানোড দিয়েছে, তার মানে আগে অক্সিজেন দিয়েছে পরে হাইড্রোজেন দিয়েছে। তুই সঙ্গে সঙ্গে অ্যান্সার মেরে দিবি 1:2, কারণ তোরা পড়ে এসছিস যে ক্যাথোড আর অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত হয় 2:1, কিন্তু কথাটা কিন্তু আয়তন ছিল, এখানটায় কি কথা আছে, ওজন আছে, তাই না? একটু সাবধান। আচ্ছা এবার একটুখানি দেখ 2H2, আমি যেহেতু বিক্রিয়াটা জানি ডিরেক্ট লিখে দিচ্ছি, কিন্তু চত্বরের জন্য একটুখানি বিক্রিয়াটা ধাপে ধাপেই করি। দেখ H2O যখন ভাঙে তখন কি উৎপন্ন করে বল, হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন করে। দেখ অক্সিজেন দুটো আছে যার ফলে এখানে এটা তোকে 2 বসাতে হবে, তাহলে হাইড্রোজেনের আগেও তোকে এটা 2 বসাতে হবে। বল তাহলে 2 মোল জল নেওয়া হয়েছে, সেটা ভেঙে 2 মোল হাইড্রোজেন তৈরি করেছে, 1 মোল অক্সিজেন তৈরি করেছে। এইবার আমাকে একটা কথা বল, তোকে এখানে দেখ মোল সংখ্যার অনুপাতটা কিন্তু দিয়ে দিলাম 2 আর 1, তাহলে আমি এক কাজ করি NH2। আচ্ছা প্রথমে দেখ ক্যাথোডের দিয়েছে না অ্যানোডের দিয়েছে, প্রথমে অ্যানোড দিয়েছে, তাহলে প্রথমেই অক্সিজেনটা করি, কারণ আমরা জানি অক্সিজেনই কিন্তু দেখ অ্যানোডে উৎপন্ন হয়। তাহলে NO2 ডিভাইডেড বাই NH2, কারণ ক্যাথোড সেকেন্ডে দিয়েছে। এইবার দেখতে পাচ্ছি আমরা কি ইকুয়াল টু NO2 কত 1 মোল, তাহলে ইকুয়াল টু 1, আর NH2 দেখ 2 মোল, তাহলে 2। এইবার খেয়াল করো তো N কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি WO2 ডিভাইডেড বাই MO2, নিচে আমরা লিখতে পারি WH2 ডিভাইডেড বাই MH2, বলো লিখতে পারি? একদম পারি। ইকুয়াল টু কত বলো 1/2, ঠিক আছে? আমি একটু বোর্ডটাকে ছোট করে নিই। এইবার একটুখানি মন দিয়ে দেখো তো, এই যে WO2 যেটা আছে সেটার সাথে এই MH2টা ওপরে উঠে যাবে, ইন্টু হয়ে যাবে MH2 ডিভাইডেড বাই WH2 ইন্টু হয়ে যাবে MO2টা নিচে নেমে যাবে MO2, ইকুয়াল টু কত বলো 1/2। আচ্ছা এইবার আমাকে একটা কথা বল, তাহলে WO2 ইন্টু MH2 কত বল 2, নিচে
WH2 ইন্টু MO2টা কত বল 32 ইকুয়াল টু থেকে গেল কত 1/2। এইবার খেয়াল করে দেখ, তাহলে WO2 ডিভাইডেড বাই WH2 ইকুয়াল টু কত বেরিয়ে গেল বল 32/4 বেরিয়ে গেল। তাহলে কেটে কুটে কত বল 8 এলো। তাহলে দেখ WO2 ইস টু WH2 যে ভ্যালুটা বেরিয়ে গেল সেটা কিন্তু 8:1 বেরিয়ে গেল। আশা করব এইটা প্রত্যেকে পরের বার থেকে পেরে যাবি। তাহলে 8:1 ইজ দ্য কারেক্ট অপশন। যদি ক্যাথোডটা আগে দিয়ে দিত তাহলে কিন্তু 1:8 হয়ে যেত। ঠিক আছে, কিসের অনুপাত? ওজন অনুপাত। নেক্সট, আচ্ছা অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? এটা সবাই জেনে গেছিস, ক্যালসিয়াম অক্সাইড। কারণটা কি? কারণ ক্যালসিয়াম অক্সাইডও একটা ক্ষার, আর অ্যামোনিয়ার শুষ্ককরণের আগে তো অ্যামোনিয়াটা নিশ্চয়ই আর্দ্র থাকে, অ্যামোনিয়ার সাথে জল মিশে থাকে। ওই অ্যামোনিয়ার সাথে জলের যে মিশ্রণটা হয় সেটাও একটা ক্ষারীয় পদার্থ। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করে তোরা জানিস, আর ক্যালসিয়াম অক্সাইডও একটা ক্ষার। সুতরাং ক্ষারের মধ্যে কোনো বিক্রিয়া হয় না, ফলে সেটা খুব সহজে অ্যামোনিয়াটাকে শুষ্ক করে দিতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ কোনটা? উত্তর হচ্ছে কিন্তু দেখো অ্যালুমিনিয়াম। সবাই জানিস তোরা এগুলো। বলেছে আচ্ছা সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? দেখ ভাই, যেটা CnH2n+2 ফর্মুলাটাকে মান্য করছে। আমি প্রথমেই দেখব সি এর তলায় কত আছে 2, এইচ এর তলায় কত আছে 2, একদম হবে না। বি এরটা দেখি, সি এর তলায় আছে 2, এইচ এর তলায় দেখতে পাচ্ছি আমি এর দ্বিগুণ আছে, কিন্তু আমাদের কি চাই? দ্বিগুণের থেকে 2 বেশি চাই, তাহলে এটাও হবে না। পরেরটা দেখতে পাচ্ছি 2 আছে, দ্বিগুণ করলে 4, তার থেকে 2 বেশি 6, একদম সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, আচ্ছা কি প্রশ্ন দিয়েছে? আচ্ছা এক নম্বর এগুলো সব শেষ কিন্তু, হ্যাঁ। এবার একটুখানি দেখি 2.1, মানে এগুলো সব এসে কিউ এক নম্বরেরই। দেখা যাক কি বলেছে। বলে দিয়েছে জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড হবে। নেক্সট, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? মেসোস্ফিয়ার হবে। খুব ভালো প্রশ্ন, প্রত্যেকের জন্য আমার প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটা? কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন বলেছে সৌরকোষের কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? প্রত্যেকেই জানি সেগুলো সিলিকন ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে কোন স্কেলে উষ্ণতা, আচ্ছা উষ্ণতা হবে এটা, উষ্ণতা কোনোদিন ঋণাত্মক হয় না, এটা কিন্তু হয়ে যাবে কেলভিন স্কেল, যেখানে উষ্ণতা শুরুই হয় 0 কেলভিন থেকে, কোনো ঋণাত্মক টেম্পারেচার কিন্তু পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন একটি আদর্শ গ্যাসের অণুগুলির স্থিতিশক্তির পরিমাণ কত? মারাত্মক ভালো প্রশ্ন, এটা কিন্তু হয়ে যাবে 0, কারণ আদর্শ গ্যাসের সব শক্তি কিন্তু গতিশক্তি। নেক্সট প্রশ্ন দেখি, বলেছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটা লেখো। খুব ফেমাস একটা কোয়েশ্চেন কিন্তু, এটা বারবার করে দেয় পরীক্ষাতে। দেখবি আমি তোদেরকে আগেও করেছিলাম, আবারও একবার করে দিচ্ছি। তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটাকে এরকম ভাবে লেখে K = Q × D, A × θ2 - θ1 ইন্টু হচ্ছে তোর T, তাই না? যেখানে কিউটা হচ্ছে তোর পরিবাহিত তাপ, ডিটা হচ্ছে তোর বেদ, এটা হচ্ছে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, θ2 - θ1টা হচ্ছে উষ্ণতার পার্থক্য, দুটো বিপরীত তলের, আর টিটা কিন্তু হচ্ছে সময়। ঠিক আছে, যে সময়টাকে সেকেন্ডে পরিমাপ করা হয়। নেক্সট, এবার যদি একটুখানি আমি এককটা দেখি, তাহলে কিউ এর এককটা হচ্ছে জুল, ডি এরটা কিন্তু হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার, যেহেতু এসআই বলে দিয়েছে সবকটা এসআইতে বসাচ্ছি, মিটার স্কোয়ার, উষ্ণতার পার্থক্য কেলভিন, আর সময় হচ্ছে দেখ সেকেন্ড। এখন জুল পার সেকেন্ড এই জিনিসটাকে ওয়াট বলা হয়, মিটার দিয়ে মিটার স্কোয়ার কাটলো, তাহলে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এইটা হচ্ছে তোর কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট, আচ্ছা অনেক সময় কিন্তু তোকে এই ধরনেরও দিতে পারে, যে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ভয় পেয়ে যাবি না কিন্তু। ঠিক আছে, একই জিনিস। নেক্সট কি বলেছে? বলেছে কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি আছে? প্রত্যেকেই জানিস, আলফা = β/2 = গামা/3। এরই আরেকটা ভিন্ন রূপের কিন্তু আমি সলিউশন করে দিয়েছিলাম আমার একটা শর্ট কোয়েশ্চেনের ভিডিওতে। এটা এরকম ভাবে না দিয়ে আরো একভাবে দিতে পারে, সেটা কিন্তু অবশ্যই দেখিস। বলেছে সত্য মিথ্যা লেখো। ক্যামেরায় সর্বদা বস্তুর সোজা প্রতিবিম্ব তৈরি হয়, আবার কি ধরনের কথা? এটা একদম মিথ্যে। নেক্সট প্রশ্ন জলের মধ্যে থাকা বুদবুদ, বুদবুদ বানান কি করে দিয়েছে? আমি আসলে গুগল লেন্স দিয়ে করি, ভুলভাল বানান করে দিয়েছে। কোন ধরনের লেন্সের মতো আচরণ করে? এটা কিন্তু হয়ে যাবে অবতল লেন্সের মতো আচরণ করে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা একটুখানি দেখা যাক। আচ্ছা কি বলে দিয়েছে? বলেছে তড়িৎ বিভবের মাত্রা লেখো। চলো বের করি না। তাহলে তড়িৎ বিভবের মাত্রা লেখার জন্য কি করতে হবে বলো? ওপরে আমাদেরকে কার্যের মাত্রাটা লিখতে হবে, আর নিচে আমাদেরকে কিন্তু দেখো আধানের মাত্রাটা লিখতে হবে। কার্যের মাত্রাটা কি সবাই জানিস? mL² T⁻⁻²। আর আধানের মাত্রাটা কি সবাই জানিস? IT হয়ে যায়।
ঠিক আছে, এগুলো সব দেখবি। তোদেরকে ওই চলতড়িতের যে ওয়ান শট রিভিশনের ফার্স্ট পার্টটা দিয়েছিলাম ওটার মধ্যে ছিল। এই বেসিকগুলো অনেকে করে না, ওই জন্য ওটার ওয়ান শট করে দিয়েছিলাম। তাহলে কি হয়ে গেল দেখো, ml² t⁻³ i⁻⁻1, এটাই হচ্ছে দেখো তোমার তড়িৎ বিভবের মাত্রা। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। নেক্সট, আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন আছে, একটা অঙ্ক দিয়েছে, বলেছে এই সূত্রটা আসলে অনেকে করে যায় না, এটাও কিন্তু আমি ওয়ান শটে ডিসকাস করেছিলাম। বলেছে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা আছে, 3 মিনিট ধরে প্রবাহিত হচ্ছে, মোট কত আধান প্রবাহিত হবে? আধান প্রবাহিত হয় এই ফর্মুলা দিয়ে, কিউ ইকুয়াল টু আইটি। এবার ফোন দিয়ে শোন, আই এর ভ্যালুটা দেখ তোকে দিয়ে দিয়েছে 2 অ্যাম্পিয়ার, আর টি এর ভ্যালুটা তোকে দিয়ে দিয়েছে কিন্তু দেখ 3 মিনিট। মিনিটে করলে হবে না, 3 ইন্টু 60 করে সেকেন্ডে নিয়ে যা, তাহলে 180 সেকেন্ড হয়ে যাবে। এবার অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড করলেই মাথায় রাখবি কুলাম চলে আসবে। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল বল, 2 ইন্টু 180 ইকুয়াল টু 360, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানেই কিন্তু দেখ কুলাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 360 কুলাম। নেক্সট, বলেছে তেজস্ক্রিয় পদার্থের খনিতে কোন গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া যায়? মারাত্মক ভালো প্রশ্ন, হিলিয়াম গ্যাস হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি, তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে পরমাণুর কি পরিবর্তন হবে? আচ্ছা দেখ, ভর সংখ্যা কিন্তু লিখে দিই এরকম করে, ভর সংখ্যাটা কিন্তু দেখ আনচেঞ্জড থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। আর যেটা প্রোটন সংখ্যা আছে সেটা কিন্তু দেখতে পারবি তুই যে +1 হয়ে গেছে, মানে পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে গেছে। ঠিক আছে, নেক্সট, বলেছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। খুব ভালো, এবার দেখি কি কি দিয়েছে। তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়, এই তো প্ল্যাটিনাম হবে, তাহলে 2.11.1। মুদ্রা ধাতু কোনটা? কপার হবে মুদ্রা ধাতু, 2.11.2। গ্যালভানাইজেশনে ব্যবহার করা হয় জিঙ্ক হবে অ্যান্সার, 2.11.3। থার্মিট পদ্ধতিতে নির্গত হয় অবশ্যই আয়রন, 2.11.4। চলো কারেক্ট। চলো নেক্সট প্রশ্ন, বলেছে একটা ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর উদাহরণ দাও। আচ্ছা মৌলিক অণু মানে কি? মানে কেবলমাত্র একই ধরনের পরমাণু দিয়ে তৈরি, ত্রিবন্ধনযুক্ত, নাইট্রোজেন হবে কিন্তু, তাই না? একটা অণু কিন্তু মৌলিক অণু। আচ্ছা যৌগিক অণু কোনগুলো? এই জলের মতো অণুগুলো কিন্তু যৌগিক অণু, ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে অ্যানোড মাঠ কোন ধাতুর বিশুদ্ধীকরণের সঙ্গে যুক্ত? কপার ধাতুর বিশুদ্ধীকরণের সঙ্গে। বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? এটা আমি বলবো না, নিচে কমেন্ট করে জানো। ঠিক আছে, সবাই পেরে যাবি আশা করবো। ঠিক আছে, নেক্সট বলেছে, আচ্ছা রিক্স নিয়ে লাভ নেই বাবা, যদি কেউ না পারিস ধর, এটাই মাধ্যমিকে চলে এলো। ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, চলো বলে দিলাম। নেক্সট প্রশ্ন দেখি কি বলে দিয়েছে একটুখানি। বলে দিয়েছে সত্য মিথ্যা লেখো, তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে বিজারণ বিক্রিয়া ঘটে। মন দিয়ে দেখো, এটা আগেও মনে হয় করিয়েছিলাম কোথাও একটা। যাই হোক, একই ধরনের প্রশ্ন তোরা জানিস মাধ্যমিকে বারবার 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 একই প্যাটার্নের প্রশ্ন দিতে থাকে। তো মোটামুটি যখন ধর আমরা 20-30টা মতো পেপার করে নেবো, তখন দেখবি জলভাত হয়ে গেছে। যাক, একটা কথা বলি, আমি কিন্তু পেপারের লেভেল কখনো কখনো উঁচু রাখছি, কখনো কখনো নিচু রাখছি, কখনো কখনো একদম মাধ্যমিক লেভেলের রাখছি। আজকের যে পেপারটা এটা একদম মাধ্যমিক লেভেল, এবং হয়তো তার থেকে একটু হাই একটু লো মাঝে মধ্যে আছে, কিন্তু একদম মাধ্যমিক প্যাটার্নটাকে ফলো করছে আজকের পেপারটা। ঠিক আছে, গতকালের যে পেপারটা ছিল, মানে যেটা আগের ক্লাসে, সেটা মাধ্যমিক প্যাটার্নের থেকে একটু উঁচুতে ছিল। তো এরকম করেই কিন্তু আমাদের চলতে থাকবে প্রিপারেশন। যদি কেউ সব কটা ভিডিও দেখে নিতে পারিস, তার কিন্তু মাধ্যমিকের এই শর্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, আমাদের কিন্তু পর্ষদের বই হাতে চলে এসছে, এবং পর্ষদের বই থেকে আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে তোদের যে এমসিকিউ পার্ট আছে, ভৌত বিজ্ঞানের যে কটা পেপার আছে, আর এসএকিউ পার্ট আছে, এই দুটোকে আমি সেপারেটলি দেবো। পর্ষদের এমসিকিউ এসএকিউ করতে ছেলেমেয়েদের একটু অসুবিধা হয় না, কারণ খুব সোজা থাকে। তো ওই জন্য আমি কি করেছি, এমসিকিউটাকে একটা সেপারেট সেকশন করে নিয়েছি, এসএকিউটাকে একটা সেপারেট সেকশন করে নিয়েছি। এই এমসিকিউটা হয়তো দুটো পার্টে আসবে। আমি আশা করব তোদের একটু বড় ভিডিও দেখতে কোনো সমস্যা হবে না। আলটিমেট এমসিকিউটা পুরো প্র্যাকটিস হয়ে যাবে ইন 2 ভিডিওস, পার্ট 1 এবং পার্ট 2। পর্ষদের সব এমসিকিউ ভৌত বিজ্ঞানের রেডি। সেকেন্ড, ধর এইটাকে আমি 3টে পার্টে আনলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পর্ষদের সব এসএকিউ রেডি। তার মানে এই যদি তুই ভিডিওগুলোকে একবার পুরো দেখে নিতে পারিস, তোর পর্ষদ থেকেও 36 নম্বরের কোয়েশ্চেন সব রেডি। বল, আইডিয়াটা ভালো তো? আইডিয়াটা ভালো হলে নিচে কমেন্টে অবশ্যই লেখ লেখ ভাই, কমেন্ট কর, বন্ধুদের সাথে শেয়ার ফেয়ার কর, সাবস্ক্রাইব কর, কি করছিস? চল দেখি
বলেছে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে বিজারণ বিক্রিয়া ঘটে। দেখ তো অ্যানোডের দিকে কে যায়? অ্যানোডের দিকে যায় অ্যানায়ন। এবার অ্যানায়নের কাছে কি থাকে? অ্যানায়নের কাছে থাকে নেগেটিভ চার্জ। আচ্ছা, অ্যানায়নের কাছে তাহলে এক্সট্রা ইলেকট্রন থাকে, ও তাহলে অ্যানোডে গিয়ে কি করবে? ইলেকট্রনটাকে ছাড়বে। আচ্ছা, ইলেকট্রনটাকে ছাড়বে বা ত্যাগ করবে, এটা কি বিক্রিয়া বল? এটা কি বিজারণ? একদম নয়। এটা তাহলে কি বিক্রিয়া? এটা কি জারণ বিক্রিয়া? একদম। তাহলে কি বিজারণ বিক্রিয়া ঘটে? একদম না, মিথ্যা হবে। চলো নেক্সট। বলেছে ওলিয়াম কি? ওলিয়াম জিনিসটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে এই যে সালফার ট্রাই অক্সাইড যেটা আছে না, এই সালফার ট্রাই অক্সাইডকে 98% গাঢ় H2SO4 এ দ্রবীভূত করে, বা লিখতে পারিস তুই শোষিত করে, H2SO4 দ্বারা লিখি, তাহলে যদি শোষিত লিখিস তাহলে H2SO4 দ্বারা শোষিত করলে H2S2O7 বা ওলিয়াম উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, যদি তোকে আমি একটু বিক্রিয়া দেখাতে বলি তাহলে ওলিয়ামের বিক্রিয়াটা দেখে নে। দেখ SO3 বিক্রিয়া যদিও খুব সহজ, H2SO4 এর সাথে যখন বিক্রিয়া করে, দেখ প্রত্যেকে একটুখানি H2 H2 মতো বসে যায়। S দেখ একটা আছে, দুটো আছে, যার ফলে S2 হয়ে গেল। অক্সিজেন দেখ 4টে আর 3টে 7টা, তার মানে O7। এটাই কিন্তু দেখ ওলিয়াম, যেটাকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা তোর পাইরোসালফিউরিক অ্যাসিডও বলা হয়ে থাকে। ঠিক আছে, চলো এবার কি বলেছে দেখি। বলেছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম কি? অনুঘটকটা কি ভাই? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, V2O5। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বলেছে বিলীয়মান রং কি? খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু এটা কিন্তু আমি অজৈব রসায়নের অ্যামোনিয়ার ওয়ান শটেও করিয়েছি। বলছে অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কারণ এই যে অ্যামোনিয়ার সাথে যখনই জলের বিক্রিয়া হয়, সবাই জানিস এখন যে NH4OH কিন্তু দেখ তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার প্রকৃতি কি হয়? এই যে OH-টা থাকে, OH মাইনাস আয়ন বেরোবে, যার ফলে এর প্রকৃতি হয় কিন্তু দেখ ক্ষারীয়। এই ক্ষারীয় দ্রবণটার মধ্যে যদি আমরা কয়েক ফোঁটা ফেনপথ্যালিন যোগ করি, তাহলে তোরা প্রত্যেকেই জানিস যে ক্ষারীয় দ্রবণে ফেনপথ্যালিন যে বর্ণটা প্রদর্শন করে, সেই বর্ণটা কেমনি বর্ণ হয় বল? সেই বর্ণটা কিন্তু হয় গোলাপি। এখন এই যে দেখ গোলাপি দ্রবণটা আছে, সেইটাকে যদি তুই কারো সাদা জামা কাপড়ের মধ্যে ছুঁড়ে মারিস, তাহলে তার জামাটা কি হয়ে যাবে বল? গোলাপি। আর তার চোখটা হয়ে যাবে টমেটোর মতো লাল, আর তোকে দেখবি মারতে আসছে। কিছুক্ষণ পরে তুই যদি একটু একটু ধর তার থেকে বাঁচার জন্য একটু দৌড়াচ্ছিস, কিছুক্ষণ পরে তুই থেমে যাবি। থেমে গিয়ে বলবি, এই তুই আমার পেছনে দৌড়াচ্ছিস কেন রে? ও বলবে, তুই আমার গায়ের মধ্যে রং মেরেছিস। তুই বলবি, দেখ তো তোর গায়ের মধ্যে রং আছে কিনা। ও তখন নিচের দিকে তাকিয়ে দেখবো গায়ে একটু রং নেই। কেন? কারণ রংটা বিলীয়মান ছিল, রংটা উবে গেছে, চলে গেছে। কিভাবে চলে গেল? ব্যাপারটা বলতে চাইছি যে অ্যামোনিয়া যেটা থাকে না, এই অ্যামোনিয়াটা কিন্তু দেখ উদবায়ী হয়, এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কিছু সময়ের মধ্যেই অ্যামোনিয়াটা উদবায়ী হয়ে বেরিয়ে চলে যায়, মানে বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে যায়। তাহলে পড়ে থাকলো কেবল দ্রবণের মধ্যে শুধুমাত্র জল, অ্যামোনিয়া তো নেই আর, তাহলে পড়ে থাকছে কি? শুধুমাত্র জল। এই জলীয় দ্রবণ বা জলের দ্রবণটা কেমনি দ্রবণ হয়? তুই বলবি প্রশম দ্রবণ হয়। আর প্রশম দ্রবণে ফেনপথ্যালিনের বর্ণ কেমন হয়? বর্ণহীন হয়। এই বর্ণহীন হওয়ার কারণেই তোর গোলাপি বর্ণটা পুনরায় আবার বর্ণহীন হয়ে যাবে। এই জন্যই রংটা কিন্তু হচ্ছে বিলীয়মান রং। আশা করব ক্লিয়ার। বলেছে CH4 অণুর HCH বন্ধন কোণের মান কত? সবাই জানিস 109°28', অথবা তোকে এই জিনিসটা এরকম ভাবে দিতে পারে 109.5°। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা লাস্ট প্রশ্ন এটাই। বলেছে অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্যের নাম কি? ভাই সবাই জানিস অ্যালকাইন মানে সি এর সাথে সি এর ট্রিপল বন্ড থাকবে, তার মানে এখানটা একটা এইচ বসাও, এখানটা একটা এইচ বসাও। এটাই কিন্তু হচ্ছে দেখো অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য, সেটার নাম হচ্ছে দেখো C2H2 সংকেত, এবং নাম প্রত্যেকেই জানো তোমরা, অ্যাসিটিলিন। ঠিক আছে, আইপিসি নাম কি? আইপিসি নাম হচ্ছে ইথাইন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা আবার একটা প্রশ্ন দিয়েছে, আমি একটুখানি এটাকে ক্লিয়ার করে দিই, প্রত্যেকেই জানিস এবার এটা। আচ্ছা বলে দিয়েছে কি? বলেছে ইথানলকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে কি মেশানো হয়? এর সঙ্গে মেশানো হয় কিন্তু দেখো মিথানল, এর সঙ্গে মেশানো হয় ন্যাপথা, আর এর সঙ্গে কিন্তু দেখ মেশানো হয়ে থাকে পিরিডিন। এবার একটা কথা বলি, প্রত্যেকটা সংকেতগুলো তোকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখ মিথানলকে লেখা যায় CH3OH, ন্যাপথাকে কিন্তু দেখ এরকম ভাবে লেখা যায়,
এগুলো কিন্তু দেখ তোদের সিলেবাসের মধ্যে নেই, তাও একটুখানি করিয়ে রাখছি যাতে তোরা একটুখানি মজা পাস জৈব রসায়নে। কারণ 11-12 যখন পড়তে হবে তখন কিন্তু এগুলোই পড়তে হবে। আর পিরিডিন যেটা আছে সেটা কিন্তু হচ্ছে এইটা। চলো, আশা করছি দেখো ক্লিয়ার আছে। প্রত্যেককে বলে রাখছি ভালো করে এমসিকিউ রেডি করো, কারণ 36 যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু একদম মাধ্যমিকে 95+-এর দরজা খুলে যাচ্ছে আস্তে আস্তে। আর যাদের প্রিপারেশন কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে একটু একটু করে ভালো হচ্ছে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিস। আমি দেখছিলাম প্রচুর ছেলেমেয়ে ভিডিও দেখছে, কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অত বাড়ছে না, বাড়ছে কিন্তু সেই অনুযায়ী বাড়ছে না। হয়তো ভিডিওর মধ্যে যদি 3-4 হাজার ভিউজ পড়ছে, তাহলে সাবস্ক্রাইবার কেন 700-800 ভাই? তাহলে চলো, আজকের মতো এখানেই থাকছে। প্রত্যেকে ভিডিওটা লাইক করিস, বন্ধুদের সাথে শেয়ার করিস, আর অবশ্যই মনে রাখিস পর্ষদের যে পেপারটা আসছে সেটা কিন্তু জানুয়ারি মাসে আসছে। হয়তো 1 জানুয়ারি আমার জন্মদিনের দিন এই পেপারটা রিলিজ হতে পারে। আমি সেটার কাজ শুরু করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো এটা একটা টাইম টেকিং ব্যাপার, সব এমসিকিউ সব এসিকিউ করার তো আর মানে একদিনের ব্যাপার নয়। এটা যেমন দেখ শুরু করেছিলাম, এখন শেষও করে দিলাম। এখন বাজে ভোর 4:11, ঠিক আছে? চলো, তাহলে আজকের মতো দেখো এখানেই থাকছে। প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস, মাধ্যমিকের প্রিপারেশনটা আগুন লাগিয়ে করিস, ঠিক আছে? চলো।